অলরাইট, সো এখন আমরা টাইপ ওয়াইজ এমসিকিউ সলভ করা শুরু করি। তো দেখো যে টাইপ ওয়াইজ অ্যানালাইসিস করলে আমরা দেখতে পাবো যে আমাদের এই মোটামুটি এইসব টপিকগুলো আমাদের এই চ্যাপ্টারে আছে। প্রথম হচ্ছে কোষ বিভাজন, তার প্রকারভেদ, মাইটোসিস, মাইটোসিস পর্যায়সমূহ, মাইটোসিসের এই প্রত্যেকটা পর্যায়ে কি কি ঘটনাগুলো ঘটে সেগুলো জানবো, এবং হচ্ছে মাইটোসিসের গুরুত্ব। অর্থাৎ চ্যাপ্টারটা অনেক বড় অংশ জুড়ে আসলে মাইটোসিসের কোষ বিভাজন নিয়ে কথা, এবং চ্যাপ্টারের একটা ছোট অংশে আসলে মিওসিস কোষ বিভাজন নিয়েও লেখা আছে, যেসব তোমাদের লেভেলে জানা লাগবে সেগুলো আমরা মোটামুটি ডিসকাস করবো, এবং সেই ধরনের এমসিকিউ আমরা টাইপ ওয়াইজ সলিউশন করব। সো চলো শুরু করা যাক আসলে দেরি না করে। তো আমরা বিগত কিছুক্ষণ আগেই বা এই ক্লাসের শুরুতে একটা কনসেপ্ট ম্যাপিং করছিলাম। সো এটা শুরুতে তোমাদেরকে জাস্ট একটাবার দেখাই, মনে করিয়ে দেওয়া যে মাইটোসিস এবং মিওসিস কোষ বিভাজনের মধ্যে পার্থক্যগুলো কী। মাইটোসিসের সমীকরণের বিভাজন হয়, এখানে হ্রাসমূলক বিভাজন হয়। কেন সমীকরণিক? কারণ এখানে আমার নিউক্লিয়াস এবং ক্রোমোজোম দুইটাই একবার বিভাজিত হচ্ছে, যার কারণে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা মাইটোসিসের ক্রোমোজোম সংখ্যা সমান থাকতেছে। কিন্তু মিওসিসের ক্ষেত্রে নিউক্লিয়াস দুইবার বিভাজিত হচ্ছে কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হচ্ছে, যার কারণে অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যাটা হাফ হয়ে যাচ্ছিল মাতৃকোষের ক্রোমোজোম সংখ্যা থেকে। আবার মিওসিসের মধ্যে দুইটা ভিন্ন ধাপ আছিল, মিওসিস 1 এবং মিওসিস 2। তো এরকম কোনো মাইটোসিস 1-2 নামে কোনো ধাপ ছিল না। তো মিওসিস 1-এর মধ্যেই আসলে তোমার ক্রোমোজোম সংখ্যা তো অর্ধেক হয়ে যায়। আর মিওসিস 2 যেটা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মাইটোসিসের মতোই। তো আমরা আশা করি এবং মাইটোসিসের ধাপগুলো আমরা পারি আশা করি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। তো প্রত্যেকটা ধাপে কী ঘটে ইন্ডিভিজুয়ালি আমরা সেটা সংক্ষেপে আমরা জেনে নেব, কোনো সমস্যা নেই। তো এখন আমরা একটু এটার সাথে আমরা যদি একটু তোমাকে বলি, যেমন তুমি এটা চিন্তা করে দেখো, ধরো তোমার কাছে একটা ডিপ্লয়েড জনন মাতৃকোষ আছে। কি জনন মাতৃকোষ? আমরা আগেও বলছিলাম মিওসিস হয় হচ্ছে জনন মাতৃকোষে। এটা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট যে জনন মাতৃকোষে হবে আমাদের মিওসিস। তো এটাতে যদি এখন মিওসিস 1 কোষ বিভাজন হইতো, তাহলে প্রথমে এটা হ্যাপ্লয়েডে পরিণত হইতো। তারপরে যদি আবার মিওসিস 2 কোষ বিভাজন হইতো, তাহলে সেখান থেকে আরও 2টা হ্যাপ্লয়েড কোষ পাওয়া যেত। সো এইভাবেই আসলে একবার মিওসিস কোষ বিভাজনের ফলে 4টা অপত্য কোষের সৃষ্টি হয়, যেগুলো হচ্ছে হ্যাপ্লয়েড। তো এই জন্য আমি জাস্ট এটা দেখানোর জন্য তোমাদেরকে একটু এই ফিগারটা এঁকে দিলাম বা এই ডায়াগ্রামটা আঁকলাম। এটা তোমরা অবশ্যই পরীক্ষার মধ্যে এই ডায়াগ্রামটা দিবে, যখনই তোমার মিওসিস নিয়ে কোনো প্রশ্ন আসবে সৃজনশীলে। ঠিক আছে, এমসিকিউতে তো তোমরা দিবা না, তো সৃজনশীলের ক্ষেত্রে তোমরা এই ডায়াগ্রামটা দিবা। তো আমি একটু সৃজনশীল অ্যান্সার করার আগে আমরা শুরুতেই হচ্ছে এই কথাটা একটু বলে দিলাম আর কি, ঠিক আছে? সো আগে বলে দিলে তো কোনো ক্ষতি নাই। তো এই হলো আমাদের মূল কথা। তো এখন আমরা আসি হচ্ছে কোষ বিভাজন এবং তার প্রভাবের সমূহ। কোষ বিভাজন কয়টা আছে আমরা জানি, 3টা কোষ বিভাজন আছে। আমরা একটু লিখে নিই, কোষ বিভাজন আমাদের কয় প্রকার। কোষ বিভাজন হচ্ছে আমাদের 3 প্রকার। সো ঠিক আছে, কোষ বিভাজন কয় প্রকার? আমাদের এখানে 3 প্রকার কোষ বিভাজন। আমরা জানি অ্যামাইটোসিস, মাইটোসিস এবং মিওসিস। তো মাথায় রাখবো আমরা যে অ্যামাইটোসিস কোথায় হয়, এইটা তোমার পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা বেশি সৃজনশীলের ক্ষেত্রে। সো এটার জন্য আমি তোমাদেরকে একটা টেকনিক দিব, সেটা মনে রাখবা সবসময়। যে মনে রাখার টেকনিক হচ্ছে বে অফ বেঙ্গল বলে না, বে। তো বে থেকে আমি বলছিলাম ব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া প্লাস সায়ানোব্যাকটেরিয়া। সায়ানোব্যাকটেরিয়া মানে কি বলো তো? ওই যে নস্টক, অর্থাৎ ওই যে নীলাভ সবুজ শৈবাল, ঠিক আছে, সায়ানোব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল। নীলাভ সবুজ শৈবালের অপর নামই হচ্ছে অ্যাকচুয়ালি সায়ানোব্যাকটেরিয়া, তোমরা লিখে রাখতে পারো। এতে হচ্ছে এমিবা এবং এটাতে হচ্ছে ইস্ট, ঠিক আছে? সো এটা সবসময় মাথায় রাখবা, এগুলোর মধ্যেই মোটামুটি আমাদের অ্যামাইটোসিস হয়। আর মাইটোসিস এবং মিওসিস এরা দুইজনই হচ্ছে উন্নত প্রাণী দেহে হবে, এগুলো সবগুলোই হচ্ছে উন্নত প্রাণী দেহে হবে। তো তার মধ্যে মাইটোসিসটা হবে হচ্ছে উন্নত প্রাণীর দেহকোষে, ঠিক আছে? আর মিওসিসটা হবে জনন কোষে, না জনন মাতৃকোষে, ঠিক আছে, জনন মাতৃকোষে। তো এছাড়াও জনন মাতৃকোষে হওয়া ছাড়াও কি আরও কোনো স্পেশাল ফ্যাক্টর আছে? কোথায় হইতে পারে? তো আমরা যদি আরও কিছু পয়েন্ট জানতে হয়, আমি তোমাদেরকে একটা কথা বলি, সপদী, দ্বিপদী রাশি আছে না, এখান থেকে আমি বলছি দ্বিপদী থেকে সপদী বললাম কেন? কারণ হচ্ছে সপুষ্পক উদ্ভিদের বেলায় সপুষ্পক উদ্ভিদের পরাগধানী
সপদিকে ডি পড়বা, ডিম্বক। ঠিক আছে, তাহলে সপুষ্পক উদ্ভিদের কোথায় কোথায় কি হচ্ছে একটু আমরা একটু ট্র্যাক রাখি। সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বক এই দুইটা জায়গায়ও কিন্তু আমাদের মিওসিস কোষ বিভাজন হচ্ছে। তাহলে আমরা কোষ বিভাজনের প্রকারভেদ দেখলাম এবং কোন কোষ বিভাজন কোথায় হচ্ছে সেটাও আমরা সব কিছু জেনে নিচ্ছি মোটামুটি যতটুকু হাইয়েস্ট আমাদের দরকার। ঠিক আছে, আচ্ছা আরেকটা জিনিস জানতে পারি সেটা হচ্ছে কখনো কখনো জাইগোটের মধ্যে আবার হইতে পারে, মানে মিওসিস কোষ বিভাজন হতে পারে। কখন? যখন মশ এবং ফার্ন উদ্ভিদের ক্ষেত্রে। মশ এবং ফার্ন উদ্ভিদের বেলায় যেটা হয় যে তারা যে স্পোর তৈরি করে ওই স্পোরগুলো একসাথে আগে জাইগোট তৈরি করে, ওই জাইগোটের মধ্যে হয়। অর্থাৎ এই মশ এবং ফার্নগুলা হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে আগে, হ্যাপ্লয়েড স্পোর তৈরি করে। স্পোর বা রেণু বা স্পোর একই কথা, এগুলো হ্যাপ্লয়েড রেণু তৈরি করে। সো বেসিক্যালি দুইটা হ্যাপ্লয়েড রেণু যখন একসাথে মিলিত হয়, ধরো হ্যাপ্লয়েড রেণু প্লাস হ্যাপ্লয়েড রেণু, আমি n+n লিখলাম, দুইটা মিলে যখন নিষেক ঘটায় অর্থাৎ মিলন, ঠিক আছে, যৌন জনন সম্পর্কে তোমাদের আইডিয়া আছে আশা করি, যে দুইটা যখন শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হয় তখন কি হয়? নিষেক হয়। সো মিলনটাকে আমরা নিষেক বলতেছি। তাহলে যখনই হ্যাপ্লয়েড রেণু দুইটা একসাথে মিলিত হয়ে নিষেক হয়ে একটা জাইগোট তৈরি করে, ডিপ্লয়েড জাইগোট তৈরি করে, এই ডিপ্লয়েড জাইগোট তৈরি করে বেসিক্যালি এই ডিপ্লয়েড জাইগোটের মধ্যেই মিওসিস কোষ বিভাজনটা হয়। এটার মধ্যেই মিওসিস কোষ বিভাজন হয়, ফলে আমার এই ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড কোষ আমরা পাবো। ঠিক আছে, তো এটা মাথায় রাখবো আমরা যে জাইগোটেও হইতে পারে। তো এই ক্ষেত্রে জাইগোটই হচ্ছে আমার সেই টিপিক্যাল জনন মাতৃকোষ। তাহলে জনন মাতৃকোষ সর্বদাই মনে রাখতে হবে ডিপ্লয়েড হবে। জনন মাতৃকোষ সর্বদাই ডিপ্লয়েড, অর্থাৎ আমি জনন মাতৃকোষ হচ্ছে একটা সিম্পল সাধারণ ওয়ার্ড। এটা যেমন এই ক্ষেত্রে জাইগোটটা হয়ে গেছে জনন মাতৃকোষ, তারপরে যেমন পরাগধানীতে থাকা কোষগুলো এই ক্ষেত্রে হয়ে যাবে জনন মাতৃকোষ। জনন মাতৃকোষ কথাটা হচ্ছে একটা সাধারণ ওয়ার্ড, মানে এটা একটা কমন ওয়ার্ড সবার জন্য, যে মিওসিস কোথায় হবে? জনন মাতৃকোষ। কোন কোষ এটা আমি জানি না, ওই কোষের নাম না জানলেও আমি বলে ফেলবো কি এটা এই ক্ষেত্রে এটা জনন মাতৃকোষ। ক্লিয়ার? তো জনন মাতৃকোষ সর্বদাই ডিপ্লয়েড, কারণ 2n এর মধ্যে যদি আমার মিওসিস না হয় তাহলে কিন্তু হবে না। n এর মধ্যে হইলে কি হবে না, কারণ n/2 হয়ে যাবে, যেটা বেসিক্যালি আনডিফাইন্ড। ঠিক আছে, এই জন্য সর্বদাই জনন মাতৃকোষ ডিপ্লয়েড হতে হবে। তাহলে এই হলো মোটামুটি কথা। তাহলে আমরা মনে থাকবে সপদের কথা, সপুষ্পক উদ্ভিদের পরাগধানী এবং ডিম্বকে ঘটে এবং জাইগোটেও ঘটতে পারে। কার ক্ষেত্রে? মশ এবং ফার্ন উদ্ভিদের ক্ষেত্রে, যখন তাদের দুইটা হ্যাপ্লয়েড রেণু একসাথে মিলে জাইগোট তৈরি করে, সেই জাইগোটটা তখন জনন মাতৃকোষ হিসেবে কাজ করে এবং তখন সেই জনন মাতৃকোষে আমার কি হয়? মিওসিসটা হয়। ক্লিয়ার? আমি সর্বোচ্চ ক্লিয়ার করে পড়ানোর ট্রাই করতেছি। এখন আরও কিছু জায়গায় তোমাদের কনফিউশন তৈরি হয়, আমি এইটা আরেকটু কথা অ্যাড করে তারপরে আমি চলে যাব পরবর্তী আলোচনায়। ঠিক আছে, সেটা হচ্ছে যে জননকোষ সৃষ্টি এবং জননকোষের সংখ্যা বৃদ্ধি। ঠিক আছে, জননকোষের সংখ্যা বৃদ্ধি দুইটাই কোন কোষ বিভাজন করে থাকে? তোমাদের থেকে একটা কমন উত্তর আসতে পারে, ভাইয়া জনন দেখছি মানে হচ্ছে দুইটার উত্তর হচ্ছে মিওসিস। হ্যাঁ, তুমি পার্শিয়ালি কারেক্ট, বাট এটা তুমি ভুল করতেছো। দেখো, তোমাকে একটু প্রশ্নটা ভালো করে খেয়াল করতে হবে। জনন মানেই সবসময় দাগায় দেওয়া যাবে না ভাইয়া যে এটা মিওসিস। যেমন এখানে বলছে জনন কোষ সৃষ্টি করা, হ্যাঁ, তাহলে জনন মাতৃকোষের উপর মিওসিস হয়ে জনন কোষ যেটা তৈরি হবে তাহলে সেটা মিওসিসের মাধ্যমে তৈরি হবে। তার মানে এইটার উত্তর ঠিক আছে মিওসিস কোষ বিভাজন, এটার উত্তর ঠিক আছে মিওসিস কোষ বিভাজন। তাহলে এইটা হচ্ছে মিওসিস কোষ বিভাজনের গুরুত্ব। কিন্তু জনন কোষের সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ জনন কোষ তৈরি হয়ে গেছে, সেই কোষটা আরও সংখ্যা বৃদ্ধি করতে হলে কোন কোষ বিভাজন দরকার? মাইটোসিস। সো এই জিনিসটাতে আমাদের ভুলটা হয়, আমাকে সংখ্যা বৃদ্ধি বলছে নাকি নর্মাল সৃষ্টির কথা বলছে এটা আমরা খেয়াল করি না। আশা করি ক্লিয়ার। প্লাস এখানে যদি তোমাকে একটা প্রশ্ন করতো জননাঙ্গের বৃদ্ধি, এখন জননাঙ্গ জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি দেহকোষের অংশ। ঠিক আছে, যদিও জনন কোষ তার থেকে তৈরি হবে, বাট সে নিজে কিন্তু একটা দেহকোষ, মাথায় রাখতে হবে। সো তার নর্মাল বৃদ্ধির জন্য জননাঙ্গের বৃদ্ধি বিকাশ এটাও কিন্তু মাইটোসিস করবে, এটা জননাঙ্গ। ঠিক আছে, সো আমাদের জনন দেখলেই
ঠিক আছে, উত্তেজিত হয়ে মিওসিস দাগানো যাবে না ভাইয়া, একটু চিন্তা করতে হবে আমি কোন প্রশ্নের উত্তর দিচ্ছি। ক্লিয়ার? এইগুলোর মধ্যেই তোমাদের মোটামুটি সবচাইতে বেশি এমসিকিউতে ঝামেলা হয়। ঠিক আছে, সো দেখো এখন দেখো তুমি মিলাই ফেলবা। ওয়াও, প্রথম প্রশ্ন আমাদের কি আসছে যে অ্যামাইটোসিস কোন কোন জীবে ঘটে? আমরা বলছি বে, ফার্স্টেই আছে ব্যাকটেরিয়া। বাহ, ব্যাকটেরিয়াতে হয় আমরা জানি, তাহলে এখানে একটাতেও হয় না। তারপরে আসো ভাইয়া ইস্ট। ওয়াও, বে এর মধ্যে পড়ছে, মনে করে দেখো বে এর মধ্যে ওয়াই ছিল, ইস্ট, তাহলে ইস্টে কি হবে? অ্যামাইটোসিস। দেখো এখন আমরা খুব ইজিলি পারবো মাইটোসিস, মিওসিস, মাইটোসিস এবং মাইটোসিসের পর্যায়সমূহ। তো এখন আসো ভাইয়া আমরা পর্যায়গুলো একটু আস্তে আস্তে দেখি ভাইয়া। দেখো ভাইয়া আমরা যখন এমসিকিউ সলভ করে ফেলবো, ঠিক আছে, এমসিকিউ সলভ করে ফেলবে, এরপর আমরা সৃজনশীলের জন্য কিন্তু আমি সেম কথাগুলো লিখিয়ে দিব না। সৃজনশীলে হয়তো আমি হাইয়েস্ট তোমাদের চিত্র আঁকতে সাহায্য করার জন্য দেখাই দিতে পারি যে তোমার বইয়ের চিত্রগুলো তুমি কীভাবে সহজে আঁকতে পারো, বাট আমি কিন্তু এই আলোচনাগুলো আবার করব না। ঠিক আছে, মাথায় যেতে থাকা, আমরা এমসিকিউ পার্টে এই আলোচনাগুলো দেখে নিব। প্রোফেস, তো আমরা জানি যে মাইটোসিসের বেসিক্যালি কয়টা অংশ? মাইটোসিসের অংশ হচ্ছে দুইটা। একটা হচ্ছে আমার ক্যারিওকাইনেসিস, যেটা হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, ঠিক আছে, এইটারই অংশগুলো আমরা এখন লিখব। আরেকটা হচ্ছে তোমার সাইটোকাইনেসিস, আমরা কোন পাশে লিখতে পারি এটা? আচ্ছা, ধরো আমরা নিচে লিখলাম সাইটোকাইনেসিস। এটা সাইটোর জায়গায় মাইটো লাগতেছে, সরি টু সে সাইটো। তাহলে দেখো ভাইয়া যে আমাদের দুইটা মেইন ধাপ আছে, একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, একটা হচ্ছে সাইটোকাইনেসিস। ক্লিয়ার? তাহলে ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিস, এখন ক্যারিওকাইনেসিসের হচ্ছে 5টা ধাপ আছে, 5টা ধাপ বা 5টা পর্যায় আছে বা 5টা দশা আছে, যাই বলো। তো এখন আমরা 1 নাম্বার দশা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে প্রোফেস। 2 নাম্বার দশা হচ্ছে প্রোমেটাফেস। 3 নাম্বার দশা হচ্ছে, আচ্ছা আমরা কি আদৌ এখানে সব আটাইতে পারবো এক জায়গায়? আমি জানি না, এক পেজে সব কিছু আটানোর চেষ্টা করতেছি, বাট তোমরা কিন্তু অনেক বড় বড় করে লিখবা, ডিটেলসে লিখবা, বাট আমি সংক্ষিপ্ত কিওয়ার্ড লিখে যাচ্ছি, ঠিক আছে, বাট আমি এটা বুঝাই দেবো কি লিখতেছি। মেটাফেস, অ্যানাফেস, টেলোফেস। আচ্ছা ইংলিশে লিখে ফেলছি, সরি, অ্যানাফেস অ্যান্ড টেলোফেস। তো এই হলো মোটামুটি ধাপগুলো। আচ্ছা আমাদের যদি কোনো কারণে জায়গা না হয় কোনো সমস্যা না, আমরা পরে পেজে গিয়ে আলোচনাগুলো করবো, ঠিক আছে, কোনো সমস্যা না, আমরা যত সুন্দরভাবে আলোচনা করা সম্ভব আমরা করে দেব, আমি এখানে কোনো ফাঁকিবাজি করছি না, ঠিক আছে। তাহলে আসো ভাইয়া যে প্রোফেস ধাপটার মধ্যে কি হয়। প্রোফেস ধাপটার মধ্যে তোমরা মনে করে দেখো তো, তোমরা এতদিনে পড়ে ফেলার কথা যে ভাইয়া প্রোফেস ধাপে কি ঘটে। প্রোফেস ধাপের একটাই মূল কথা যে শুরুতে পানি বিয়োজন হওয়া শুরু করবে, ক্রোমোজোমগুলো মোটা খাটো হওয়া শুরু করবে, অর্থাৎ টোটাল কথা পুরো নিউক্লিয়াসের আকারটাই বড় হইতে থাকবে। অর্থাৎ নিউক্লিয়াসের প্রথমে আমরা যদি বলি যে কি পয়েন্ট কি, এখানে নিউক্লিয়াসের আকারে চেঞ্জ আসবে, নিউক্লিয়াসের আকারটার মধ্যে চেঞ্জ আসবে, নিউক্লিয়াসের আকার বড় হওয়া শুরু করবে, নিউক্লিয়াসের আকারটা বড় হওয়া শুরু করবে। 1 নাম্বার কি পয়েন্ট, নিউক্লিয়াসের আকারটা বড় হওয়া শুরু করবে। 2 নাম্বার কি পয়েন্ট, পানি বিয়োজন বা অর্থাৎ H2O জল বিয়োজন হওয়া শুরু করবে, অর্থাৎ জল বিয়োজন মানে তো বুঝো যে পানি বিয়োজন হওয়া শুরু করবে। এই জল বিয়োজনের ফলে যেটা হবে, তোমার ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো হওয়া শুরু করবে, ক্রোমোজোমগুলো মোটা এবং খাটো হওয়া শুরু করবে, মোটা প্লাস খাটো হওয়া শুরু করবে, মোটা প্লাস খাটো, মোটা প্লাস খাটো হওয়া শুরু করবে, মোটা প্লাস খাটো হওয়া শুরু করবে।
ঠিক আছে, এই দুইটাই হচ্ছে প্রোফেজ ধাপের একদম মূল পয়েন্ট। এবং প্রোফেজ ধাপ নিয়ে একটা কমেন্ট করতে চাইলে এই প্রোফেজ ধাপটা হচ্ছে সবচাইতে দীর্ঘস্থায়ী একটা ধাপ। তোমরা চাইলে লিখে রাখতে পারো, এটা হচ্ছে সবচাইতে দীর্ঘস্থায়ী একটা ধাপ। এই ধাপে জলবিয়োজন হওয়া শুরু করে, ক্রোমোজোমগুলো মোটাখাটো হওয়া শুরু করে, নিউক্লিয়াসের আকার বাড়তে থাকে, তারপরে হচ্ছে ইভেন নিউক্লিওলাস, নিউক্লিয়ার মেমব্রেন এগুলো বিলুপ্তি হওয়ার স্টার্ট ঘটে কিন্তু অ্যাকচুয়ালি প্রোফেজ ধাপে। ঠিক আছে, এগুলো বিলুপ্ত হওয়া আস্তে আস্তে স্টার্ট করে, হয়ে যায় না, জাস্ট স্টার্ট হয়। আর তোমার এইখানে আরেকটা স্পেসিফিক ঘটনা ঘটে, আমি তোমাদেরকে একটু বলে রাখি, যদিও এটা তোমাদের বইয়ে খুব সম্মত না, এসএসসির বইয়ে। সেটা হচ্ছে যে ধরো এইটা হচ্ছে ক্রোমোজোম। এই ক্রোমোজোম কিন্তু নর্মালি প্রথমে এরকম ছিল, ক্রোমোজোম কিন্তু শুরুতে এরকম ছিল না। এটা তোমাদের হয়তো জানার ভুল থাকতে পারে। দেখো এখানে যে ঘটনা ঘটে সেটা হচ্ছে কি, যে চিন্তা করো এটা কিভাবে হইলো, এই জিনিসটা এটা কীভাবে হইলো। প্রথমে থাকে এইভাবে, তাহলে ঘটনাটা হয় যেটা, যে তোমার এই সেন্ট্রোমিয়ারটা বাদ দিয়ে পুরা ক্রোমোজোম উপরে এবং নিচে অনুদৈর্ঘ্যভাবে ভাগ হয়ে যায়। আমি যদি কেচি দিয়ে এমনি কেটে দিই অনুদৈর্ঘ্য, এটাকে দৈর্ঘ্য বরাবর কাটতেছি, তাই এটাকে বলা হয় অনুদৈর্ঘ্য বিভাজন। অনুদৈর্ঘ্য বিভাজন, অনুদৈর্ঘ্য বিভাজন। সো বেসিক্যালি সেন্ট্রোমিয়ার ব্যতীত তোমার ক্রোমোজোমের অনুদৈর্ঘ্য বিভাজনের ফলে এরকম ক্রোমোজোমের অবস্থা দাঁড়ায়। ক্লিয়ার? এই ঘটনাটাও কিন্তু প্রোফেজ ধাপের একদম শেষের দিকে এসে ঘটে। সো এটা তোমরা একটু জেনে রাখবা যে এই ঘটনাটাও অ্যাকচুয়ালি প্রোফেজ ধাপে শেষে এসে ঘটে। সো আমি এটার ঘটনাটা তোমাদেরকে সংক্ষেপে বোঝানোর জন্য আমি জাস্ট এইভাবে একটা চিহ্ন দিয়ে রাখলাম যে এই ঘটনাটা ঘটতেছে, এই যে অনুদৈর্ঘ্য বিভাজনটা হয়। এবং কথা লিখে দিতে হবে, তুমি যদি একান্ত এই পয়েন্টটা টাচ করতে চাও বলতে হবে যে সেন্ট্রোমিয়ার ব্যতীত, এই সেন্ট্রোমিয়ারটা বাদে ক্রোমোজোমটা অনুদৈর্ঘ্যভাবে বিভাজিত হয়ে বিভাজন ঘটে। ঠিক আছে, এটা মাথায় যেতে থাকে। তাহলে এই তিনটা ঘটনা হচ্ছে প্রোফেজ ধাপের মেইন কথা। এখন প্রোমেটাফেজ ধাপের মেইন কথাটা কি? প্রোমেটাফেজ ধাপে আসলে একটাই উদ্দেশ্য তার জীবনে, স্পিন্ডল যন্ত্র তৈরি করা, আর কিচ্ছু না। তাহলে এই ধাপের মূল উদ্দেশ্যটা হচ্ছে ভাইয়া স্পিন্ডল যন্ত্র তৈরি করা, অর্থাৎ স্পিন্ডল অ্যাপারেটাস তৈরি করা। এই ধাপের আর কোনো উদ্দেশ্য নাই। কিন্তু কথা এতটুকু শেষ হইলেই পারতো, কিন্তু এখানে জানতে হবে আমাদেরকে যে প্রাণী দেহে এবং উদ্ভিদ দেহে দুইটা ভিন্নভাবে হয়। দেখো উদ্ভিদ দেহের ক্ষেত্রে যেটা হয়, উদ্ভিদ দেহে তোমার সেন্ট্রিওল থাকে না, উদ্ভিদ দেহে সেন্ট্রিওল থাকে না, যার কারণে ডিরেক্ট মাইক্রোটিউবিউল নামক অংশ থেকে, মাইক্রোটিউবিউল থেকে তোমার তৈরি হয় এই তোমার স্পিন্ডল যন্ত্রটা। ক্লিয়ার? এবং তোমার প্রাণীদেহের ক্ষেত্রে, আচ্ছা প্রাণীদেহ লাল করে লিখি, প্রাণীদেহের ক্ষেত্রে আমার এখানে সেন্ট্রিওল থাকে ভাইয়া, প্রাণীদেহে আমার সেন্ট্রিওল থাকে। তো সেন্ট্রিওল থাকলে সেন্ট্রিওল বেসিক্যালি দুই পাশে, দুই মেরুতে চলে যায়। ধরো এটা একটা কোষ, এই কোষের দুই মেরুতে সেন্ট্রিওল অবস্থান করে এবং এখান থেকে কিছু এস্টার রে তৈরি হয়, কিছু এস্টার রশ্মি একদম এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বিস্তৃত হয়। ঠিক আছে, এক মেরু থেকে অন্য মেরুতে বিস্তৃত সেন্ট্রিওল থেকে নিক্ষিপ্ত রশ্মি হচ্ছে আমার এস্টার রে। তো এক প্রান্ত থেকে আরেক প্রান্তে এই রশ্মিটা আসতেছে, এটা আসতেছে। সো এই রশ্মিগুলাই অ্যাকচুয়ালি পরবর্তীতে স্পিন্ডল তন্তু গঠন করে এবং এই স্পিন্ডল তন্তুগুলো নিয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। তাহলে সেন্ট্রিওলের এস্টার রশ্মি থেকে, এস্টার রে বা এস্টার রশ্মি থেকে, ঠিক আছে, তাহলে আমরা যাতে বুঝি। তো একটা জিনিস মাথায় রাখবো, এগুলো থেকে কি তৈরি হইতেছে, আমার স্পিন্ডল তন্তু তৈরি হইতেছে এবং এই তন্তুগুলো মিলে আমার স্পিন্ডল অ্যাপারেটাস বা যন্ত্র তৈরি হইতেছে। ঠিক আছে, স্পিন্ডল অ্যাপারেটাস বা যন্ত্র তৈরি হচ্ছে। তো স্পিন্ডল তন্তুগুলোর মধ্যে আবার কিন্তু আছে, মনে করে দেখো এদের মধ্যে কিছুকে বলা হয় আকর্ষণ তন্তু বা ট্র্যাকশন ফাইবার। যেগুলোর সাথে ক্রোমোজোমগুলো যুক্ত হয় তাদেরকে বলে আমরা ট্র্যাকশন ফাইবার, আর যেগুলোর সাথে কোনো ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার যুক্ত হয় না তাদেরকে আমরা বলি হচ্ছে নর্মাল স্পিন্ডল তন্তু। তো এটাও আমরা চাইলে এখানে অ্যাড করে রাখতে পারি। তো এই কথাবার্তাগুলো ইন টোটাল আমাদের লিখতে হবে, যখন আমরা বর্ণনা করেও লিখবো এই কথাগুলোই ঘুরে ফিরে বড় করে লিখবো, আমরা পয়েন্ট আকারে লিখবো। মেটাফেজ ধাপের ঘটনা কি? মেটাফেজ ধাপের উদ্দেশ্য একটাই, এই যে স্পিন্ডল যন্ত্রটা তৈরি হয়েছে এই স্পিন্ডল যন্ত্রের মাঝ বরাবর অর্থাৎ বিষুবীয় রেখা বরাবর
অবস্থান করাইতে হবে প্রতিটা ক্রোমোজোমকে, বিষুবীয় রেখা বরাবর প্রত্যেকটা ক্রোমোজোমকে অবস্থান করাইতে হবে, বিষুবীয় রেখা বরাবর ক্রোমোজোমগুলোকে অবস্থান করাইতে হবে। দ্যাটস ইট। তো এটার কাজ একটাই, যে ক্রোমোজোমগুলো এই টাইমে বিষুবীয় রেখা বরাবর অবস্থান করবে, ক্রোমোজোমগুলো বিষুবীয় রেখা বরাবর অবস্থান করবে। এই ধাপের শুরুতেই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করবে। কার? স্পিন্ডল যন্ত্রের বিষুবীয় অঞ্চলে। আমি পুরো কথাটা লিখলাম না, বাট তোমরা লিখতে হবে। এই ধাপের শুরুতেই ক্রোমোজোমগুলো বিষুবীয় অঞ্চলে অবস্থান করা শুরু করে স্পিন্ডল যন্ত্রের, এবং এই টাইমে ক্রোমোজোমগুলো সবচাইতে মোটা এবং খাটো থাকে, সবচেয়ে মোটা এবং খাটো থাকে। ক্রোমোজোমগুলো সবচাইতে মোটা, খাটো এবং সুস্পষ্ট থাকে কোন ধাপে যদি প্রশ্ন করা হয়, তাহলে এটার উত্তর হচ্ছে মেটাফেজ ধাপে। ক্লিয়ার? এগুলো যাতে আমরা ভুল না করি, তাহলে আমার মেটাফেজ ধাপে দুইটা কথা লিখতে হবে মন। এক, যে এই ধাপের শুরুতেই ক্রোমোজোমগুলো বিষুবীয় রেখা বরাবর বা বিষুবীয় অঞ্চলে অবস্থান করে, যেটাকে বলা হয় ইকুয়েটার লাইন বা ইকুয়েটার অঞ্চল বরাবর অবস্থান করে। দুই, এই দশায় ক্রোমোজোমগুলো সবচাইতে মোটা এবং খাটো দেখায়। ঠিক আছে? তাই তোমরা যখন ছবি আঁকবা, ছবি আঁকার সময় এক মাথায় রাখতে হবে, মাঝখান বরাবর রাখতে হবে ক্রোমোজোমগুলো। দুই, এগুলোর সবচেয়ে ফুলে ফুলে আঁকবা এবং সবচেয়ে খাটো করে করে আঁকবা, তাহলে ছবিটা আরও কারেক্ট হবে। তাহলে ঠিক আছে, বুঝছো? অ্যানাফেজ ধাপে কি ঘটে দেখো। অ্যানাফেজ ধাপের শুরুতেই সেন্ট্রোমিয়ারটা ভাগ হয়ে যায়। দেখো, যেই সেন্ট্রোমিয়ারটা প্রোফেজ ধাপে ভাগ হয় নাই, জাস্ট সেন্ট্রোমিয়ার বাদ দিয়ে উপরে নিচে ভাগ হয়েছিল, এখন বেসিক্যালি সেন্ট্রোমিয়ারটা সহ ভাগ হয়ে যাবে। তাহলে এই ধাপের শুরুতেই আমার সেন্ট্রোমিয়ারটা সহ ভাগ হয়ে যাবে, সেন্ট্রোমিয়ারটা সহ ভাগ হয়ে যাবে। এখন সেন্ট্রোমিয়ার সহ ভাগ হলে কি হবে? আবার এরকম অবস্থায় দাঁড়ায় যাবে, আবার এরকম শেপে দাঁড়ায় যাবে। তাহলে অর্থাৎ তোমাকে বইয়ের কথা অনুযায়ী লিখতে হবে, এই ধাপের শুরুতে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমের অনুদৈর্ঘ্য বিভাজন ঘটে, বা মানে বিভাজন ঘটে, যার ফলে প্রতিটি ক্রোমাটিড, এই যে এইটা একটা ক্রোমাটিড, এটা একটা ক্রোমাটিড, তোমরা তো চিনছো আশা করি ক্রোমাটিড কোনটা। তাহলে প্রতিটা ক্রোমাটিড তোমার অপত্য ক্রোমোজোমে পরিণত হয়, এই কথাটা লিখতে হবে, যে এইটা একটা অপত্য ক্রোমোজোমে পরিণত হয়। এইটা একটা, দেখো এইটা এখন একটা ক্রোমোজোম, এইটা এখন আরেকটা ক্রোমোজোম, তাহলে দুইটা ক্রোমোজোম তৈরি হয়েছে। কিন্তু দেখো, আগে যেটা প্রত্যেকটা ক্রোমাটিড ছিল, এখন সেগুলো ইন্ডিভিজুয়াল একটা ক্রোমোজোম। তাহলে বলতে হবে যে সেন্ট্রোমিয়ার সহ ক্রোমোজোমের অনুদৈর্ঘ্য বিভাজনের ফলে সৃষ্ট প্রতিটি ক্রোমাটিড এখন অপত্য ক্রোমোজোম হিসেবে গণ্য হবে, অপত্য ক্রোমোজোম হিসেবে গণ্য হবে। অর্থাৎ আগে এটা ছিল একটা ক্রোমোজোম, আর এখানে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোমের সৃষ্টি হয়ে গেল, বুঝছো? এটা পুরোটা ছিল আগে একটা ক্রোমোজোম, এখন এটা দুইটা ক্রোমোজোম, একটা দুইটা। ক্লিয়ার? এই ঘটনাটা ঘটবে। প্লাস এখন এই ক্রোমোজোমগুলো মেরুমুখী চলন শুরু করবে, অর্থাৎ মেরুর দিকে যাত্রা শুরু করে, মেরুমুখী চলন, মেরুমুখী চলন। একটা কথা মনে রাখবা, এইটা এই ধাপের মূল থিম, এইটা হচ্ছে অ্যানাফেজ ধাপের মূল থিম। কেন? কারণ অ্যানাফেজ শব্দের অর্থ বা অ্যানাফেজ শব্দের একটা অপর নাম হচ্ছে গতি পর্যায়। এটা যদি বাংলায় আনি, এটাকে বলা হয় গতি পর্যায়। অ্যানাফেজ ধাপের একটা অপর নাম হচ্ছে গতি পর্যায়, তোমরা ইন্টারমিডিয়েটে বইয়ে পড়বা গতি পর্যায়। অর্থাৎ এই সময় ক্রোমোজোমগুলো মেরুর দিকে যাত্রা শুরু করে। অর্থাৎ প্রথমে সবাই চাইছিল হচ্ছে কেন্দ্রের দিকে যাওয়ার, অর্থাৎ বিষুবীয় অঞ্চলের দিকে, সবাই চাইছিল বিষুবীয় অঞ্চলের দিকে থাকার। এখন যখন ভাগ বাটারা হয়ে গেছে, অর্থাৎ ব্যাপারটা এমন সম্পত্তি ভাগ বন্টন হয়ে গেছে, এখন প্রতিটা ছেলে মেয়ে তাদের নিজের জীবনে ফেরত দিয়ে চাইতেছে। তাহলে কিছু যেতেছে, অর্ধেক ক্রোমোজোমগুলো এখানে যেতে উপরের দিকে, অর্ধেক ক্রোমোজোমগুলো নিচের দিকে যাইতেছে। ঠিক আছে? তাহলে এই হইলো মোটামুটি ঘটনা, যে মেরুমুখী চলন শুরু করে। তাহলে অর্ধেক ক্রোমোজোম উপরের মেরুর দিকে, অর্ধেক ক্রোমোজোম নিচের মেরুর দিকে যাওয়া শুরু করে, এবং এটা সমান ভাগে ভাগ হয় কিন্তু। অর্থাৎ এমন হবে না 47টা ক্রোমোজোম এদিকে আর 46টা ক্রোমোজোম এদিকে, অর্থাৎ 23টা একদম ভাগ হবে। ওকে, মাথায় রাখবো আমরা। চলন হয়, এবং এই মেরুমুখী চলনের ফলে আমার কতগুলো শেপের তৈরি হয়। একটা হচ্ছে ক্রোমোজোমগুলোকে দেখতে বিভিন্ন আকৃতির দেখা যায়, ভি আকৃতির, এল আকৃতির, জে আকৃতির, আই আকৃতির। তোমরা এগুলো পড়ছো, আমি তাই এই জন্য একটু দ্রুত রিক্যাপিচুলেট করতেছি, তাও আমি অনেক আস্তে করতেছি। আমার জায়গায় আরেকজন থাকলে হয়তো আরও ফাস্ট করতো, আই গেস। ঠিক আছে? তাহলে এখন দেখো ভাইয়া, বিভিন্ন আকৃতির ক্রোমোজোম সৃষ্টি হয় এই মেরুমুখী চলনের কারণে। মেরুর দিকে যে ক্রোমোজোমগুলো যাত্রা আরম্ভ করছে, এটার কারণে আমার বিভিন্ন শেপ তৈরি হয়েছে ক্রোমোজোমের। তো ভি এল জে ওয়াই, এটাকে আমি পড়ি হচ্ছে ভালোবাসা যায়। কোন দিকে যায় আমি জানি না, ভালোবাসা যায়। তো ভালোবাসা যায় থেকে মনে রাখবো আমরা যে প্রতিটাকে কি বলে, এটাকে বলে, ভিটাকে বলে মেটাসেন্ট্রিক, আর এটাকে বলে সাব মেটাসেন্ট্রিক।
অ্যাক্রোসেন্ট্রিক, বাংলায় লিখি অ্যাক্রোসেন্ট্রিক এবং টেলোসেন্ট্রিক। তো তোমাদের এগুলো শেপও জানাটা উচিত। দেখো নর্মালি তোমাদের বইয়ে এই জায়গায় প্রচণ্ড পরিমাণ একটা ভুল ইনফরমেশান দেওয়া আছে, কিন্তু আমি তোমাকে এই ভুলটাই শিখাইতে হবে, কিছু করার নাই। কারণ কেন ভুল? কারণ হচ্ছে কি এই সময় ক্রোমোজোমগুলো এরকম দশায় থাকে, অর্থাৎ যদি দুই পাশে সমান থাকে তাহলে সেটা বেসিক্যালি ভি আকৃতি, সেটা বেসিক্যালি এভাবে টানলে ভি, কারণ ভি দুই পাশে সমান, ভি দেখতে এরকম হওয়ার কথা, ঠিক আছে। তারপরে এল দেখতে কীরকম হওয়ার কথা, সেন্ট্রোমিয়ারটা আরেকটু এদিকে ঘেসে চলে আসলে, ধরো এই পাশে চলে আসলো, এটা একটু বড়, তাহলে দেখো এটাকে যদি একটু সোজা করে দিতে পারতাম তাহলে এটা কী হয়ে যেত, এল হয়ে যেত। সো এইভাবে হচ্ছে আকারগুলো আসছে, বিজ্ঞানীরা এইভাবে আকারগুলো বর্ণনা করছে। তোমার বই কী করছে, একটা পুরো আলাদা জিনিস করছে, ক্রোমোজোমগুলোকে এখনও তারা ডুপ্লিকেটেড অবস্থা দেখাচ্ছে, অর্থাৎ এইরকম দশা দেখাচ্ছে, যেটা টেকনিক্যালি ঠিক না, কারণ এই ধাপের শুরুতে তোমার এটা ভাগ হয়ে এরকম হয়ে গেছে ক্রোমোজোমগুলো দেখতে। তাহলে তোমাদের বই কী করছে, তোমাদের বই অনুযায়ী মেটাসেন্ট্রিক হচ্ছে একদম উপরের বাহুগুলা নিচের বাহুগুলা সমান, অর্থাৎ এইটা ইকুয়ালস টু এইটা এবং এইটা ইকুয়ালস টু এইটা, মানে অর্থাৎ সমান সমান। ক্লিয়ার? তাহলে উপরের দুইটা বাহু নিচের দুইটা বাহু সমান। যখনই একটু কমা শুরু করবে, ধরো উপরের বাহু একটু শর্ট, নিচের বাহু একটু লম্বা, তখন মনে রাখতে হবে এটা মনে হয় সাবমেটাসেন্ট্রিক। যখন ঘটনাটা আরও হয় একদম নাইয়ের সমান এদিকে, নাইয়ের সমান এদিকে, আর এটা অনেক বড়, তখন ভাবতে হবে এটা মনে হয় অ্যাক্রোসেন্ট্রিক। আর যখন তোমার বই অনুযায়ী একদম এটা থাকবেই না, উপরে কিচ্ছু নাই, এরকম করে দিছে, সেটা হচ্ছে তোমার বই অনুযায়ী আই অর্থাৎ টেলোসেন্ট্রিক। যদিও হায়ার ক্লাসের বইগুলো বলে কি এটা হচ্ছে মেটাসেন্ট্রিক, তাহলে কিছু করার নাই, তোমাদের বইটা এমনই করছে যে সেন্ট্রোমিয়ারের লোকেশনটা এইভাবে রাখছে যে সেন্ট্রোমিয়ার ডুপ্লিকেটেড ক্রোমোজোমের মধ্যে দেখাইছে জিনিসটা। সেন্ট্রোমিয়ার যদি একদম মাঝখানে থাকে তাহলে সেটা হচ্ছে মেটাসেন্ট্রিক। যদি ধরো একটু উপরের দিকে সরে আসছে সেন্ট্রোমিয়ার, তাহলে উপরের জিনিসটা ছোট হয়ে যাবে না, তাহলে উপরের দুইটা বাহু একটু ছোট হয়ে গেছে, তাহলে সাবমেটাসেন্ট্রিক। আরও ছোট হয়ে গেল অ্যাক্টোসেন্ট্রিক, একদম ছোট হয়ে যেতে নাই হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে টেলোসেন্ট্রিক। তাহলে মনে রাখার উপায় হচ্ছে ভালোবাসা যায়, এভাবে মনে রাখবা সিরিয়ালটা VLJY, আর এদিকে বলবা মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক, এই সিরিয়ালটা মুখস্থ করে ফেলো, তাহলে আর ভুল হবে না কোনটা কি। আর এভাবে ছবিটা মাথায় রাখবা যে কোনটা ছবি কীরকম। ক্লিয়ার? তাহলে এই হলো ঘটনা। এখন আসো ভাইয়া টেলোফেজ ধাপ। টেলোফেজ ধাপে কিচ্ছু হয় না, টেলোফেজ ধাপে হচ্ছে সব কিছু সমবন্টন হয়ে যায়, অর্থাৎ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থেকে শুরু করে সব কিছু দুই পাশে চলে যায়, সব কিছু সমবন্টন হয় এবং দুইটা কোষের মাঝখান দিয়ে হচ্ছে মানে কোষ প্লেট তৈরি হয়, তারপর হচ্ছে অনেক কিছু হয়, হয়ে হচ্ছে জাস্ট বিভাজন হয়ে যায়। ঠিক আছে? তোমাদের বইয়ের বর্ণনাটা হয়তো অন্যরকম, আমরা ইন্টারমিডিয়েটের স্টুডেন্টদেরকে বেশি পড়াইতে বলতে আসলে তোমাদের ছোটো ক্লাসের বর্ণনা কত সহজভাবে লিখছে সেটা আমার খেয়ালও নাই, বাট তাও আমি বই দেখে আসছি। ঠিক আছে? এমন কোনো কারণে যে তোমাদের বইয়ে কী আছে আমি জানি না, তোমাদের বই কী আছে আমি জানি, বাট স্টিল ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়াইতে পারে তো অভ্যস্ত বেশি হয়ে গেছে। এখন আসো ভাইয়া টেলোফেজ ধাপে এটাই মনে রাখবো, জাস্ট সাইটোপ্লাজমিক সমবন্টন এটা বলতে পারো, অথবা টেলোফেজ ধাপে একটা বিশেষ ঘটনা ঘটে, আমি জাস্ট এটাই বলবো যে অপোজিট অফ প্রোফেজ প্লাস প্রোমেটাফেজ। অর্থাৎ প্রোফেজে কি হয়েছিল, জলবিয়োজন হয়েছিল, এখানে জলযোজন হবে, ক্রোমোজোমগুলো মোটাখাটো হওয়া শুরু করছিল, এখানে ক্রোমোজোমগুলো চিকন এবং লম্বা হওয়া শুরু করবে। ঠিক আছে? চিকন এবং লম্বা হওয়া শুরু করবে। প্রোমেটাফেজে কী হয়েছিল, স্পিন্ডলযন্ত্র তৈরি আবির্ভাব হয়েছিল, এখানে স্পিন্ডলযন্ত্র বিলুপ্ত হবে, ধীরে ধীরে বিলুপ্ত হইতে হইতে লাস্টে বিলুপ্তই হয়ে যাবে। তারপরে এই ধাপগুলোর মধ্যে কী হয়েছিল, নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়েছে। তোমাদের বইয়ে নিউক্লিওলাস নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়েছে খুব সম্ভবত প্রোমেটাফেজ ধাপে, তোমরা একটু তোমাদের বইটা চেক করো, এটা আসলে আমাদের ইন্টারমিডিয়েট বই এবং তোমাদের এসএসসি বইয়ের মধ্যে ডিফারেন্স আছে, এবং সত্যিকার অর্থে এসএসসির বই এইচএসসির বইটা কারেক্ট, তোমাদের এসএসসির বইটা এই ক্ষেত্রে একটু ভুল ইনফরমেশান ছিল আমার যতদূর মনে পড়ে। ঠিক আছে? তাহলে জাস্ট মাথায় রাখবো যে প্রোফেজ এবং প্রোমেটাফেজ এই ধাপের যে কোনো একটাতে হচ্ছে তোমার নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়, এই কথাটা লেখা আছে, তোমরা একটু দেখে নিও কোন ধাপে লেখা আছে। তো এইটা যেহেতু এখানে বিলুপ্ত হয় তাহলে এখানে আবার এসে আবির্ভাব হবে। তাহলে মাথায় রাখবো প্রোফেজ প্রোমেটাফেজে যা কথা বলে আসছি সবগুলো স্টেটমেন্টকে আমি যদি উল্টাই দিই তাহলে হবে আমার
টেলোফেজ ধাপের বর্ণনা হয়ে যাবে। তাহলে সোজা না, বায়োলজি সোজা, একটু টেকনিক সহকারে যদি কয়েকবার পড়তে পারি আমরা এবং এগুলো পয়েন্ট বাই পয়েন্ট উপস্থাপন করতে পারি, সুন্দরভাবে চিত্র এঁকে দিয়ে আসতে পারি, তাহলে ইনশাল্লাহ নাম্বার খুব একটা ভালো আশা করতে পারো। এখন সাইটোকাইনেসিস কি হয় লিখে দিবা, সাইটোপ্লাজমের বিভাজন, শেষ। ঠিক আছে, এখানে কোনো স্পেসিফিক ধাপ নাই। এখন আসো ভাইয়া, আমরা সব পড়া শেষ, এখন আমরা কিন্তু এখন শুধু এমসিকিউ ঠাস ঠাস সলভ করব। এখন আর আমরা কোনো কিছু তাকাবো না। দেখো কি বলছে, এক্স এর ক্রোমোজোম সংখ্যা হচ্ছে, আচ্ছা এক্স হচ্ছে একটা কোষ, এটা ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 16। আচ্ছা মাথায় রাখলাম আমরা, এক্স কোষটা ক্রোমোজোম সংখ্যা 16, পূর্ণ বিভাজন দুইবার হয়, X2 যেটা এখানে ক্রোমোজোম সংখ্যা কত হবে। আচ্ছা এমন কোষ বিভাজন দেখে মনে হচ্ছে এটা একটা মিওসিস কোষ বিভাজন, বাট কোথাও দূর দূর পর্যন্ত এই কথাটা লেখা নাই এটা যে মিওসিস। তাই আমরা ধরে নিব যখনই কোনো জায়গায় আমাকে মিওসিসের কোনো উল্লেখ নাই, হ্যাপ্লয়েড কোষের উল্লেখ নাই, কোনো কিছুর উল্লেখ নাই, ঠিক আছে, সেইখানে আমাকে ধরে নিতে হবে এটা মাইটোসিস। এটা ধরে নিতে হবে মাইটোসিস, কারণ মাইটোসিস হচ্ছে নর্মাল কোষ বিভাজন। উন্নত প্রাণী দেহে নর্মাল কোষ বিভাজন হচ্ছে মাইটোসিস। এখানে কোথাও আমি বলা নাই জননমাতৃ কোষ বা কিছু, এটা মিওসিস ধরার আমার চান্স নাই। তাহলে আমরা জানি ক্রোমোজোম সংখ্যা কি থাকে, কি হয়, অর্ধেক হয়, হয় না কিন্তু সমীকরণের বিভাজন। অর্থাৎ এখানে 16টা থাকলে এখানেও 16টা, এখানেও 16টা, আবার এই 16টা থেকে যেটা তৈরি হবে এখানেও 16টা 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 16টা, তাহলে সব জায়গায় 16টায় তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই হলো ঘটনা। আবার দেখো X1 থেকে কি বলছে, X1 X2 X1 X2। আচ্ছা দেখো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে এটা মাইটোসিস। ঠিক আছে, এটা মাইটোসিস, তাহলে এখানে 16টা হবে। তাহলে এটা অনেকে ভুল করতে পারে, আই গেস তোমরা আশা করি ভুল করবা না। মাথায় রাখবা মিওসিসের কথা না বলা পর্যন্ত আমরা ক্রোমোজোম সংখ্যা অর্ধেক করব না। সাইটোকাইনেসিসের পূর্বে কি ঘটে, আচ্ছা এখানে তোমাদেরকে একটু সেল সাইকেলের কনসেপ্টটা দিয়ে দিই ভাইয়া। দেখো আমার কোষ বিভাজন হবে, তাই না, কোষ বিভাজন হবে, এই কোষ বিভাজনের আগেও আমার ইন্টারফেস, পরেও আমার ইন্টারফেস। ক্লিয়ার তো, কারণ জিনিসটা চক্রাকারে ঘুরতে আসে, ব্যাপারটা এমন যে ধরো ক্লিয়ার যে কোষ বিভাজন ইন্টারফেস, কোষ বিভাজন ইন্টারফেস, কোষ বিভাজন ইন্টারফেস এবং চলতে আসে। এখন কোষ বিভাজনের মধ্যে প্রথমে কি হয়, প্রথমে হয় আমরা জানি যে হচ্ছে তোমার ক্যারিওকাইনেসিস, 2 নম্বরে হয় আমাদের সাইটোকাইনেসিস। তার মানে দেখো ভাইয়া যে বা আপুরা তোমরা দেখো যে ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, তারপর হচ্ছে ইন্টারফেস। ঠিক আছে, ইন্টারফেস শেষ হওয়ার পর ঢুকবে আবার কিসে, ক্যারিওকাইনেসিসে। তাহলে আমরা বলতে পারি এইভাবে, ঠিক আছে, এইভাবে, দেন হচ্ছে আবার এইভাবে। ক্লিয়ার, দেখো দেখো বিশ্রামরত দশায় আছে, শুরু হইতেছে কোষ বিভাজন, কি দিয়ে শুরু হলো, ক্যারিওকাইনেসিস দিয়ে। ক্যারিওকাইনেসিস 5টা ধাপ কমপ্লিট করলো, তারপর সাইটোকাইনেসিস, সাইটোকাইনেসিস শেষ হলো, তারপর আবার রেস্ট অর্থাৎ ইন্টারফেস, এভাবে চলতে থাকবে। তার মানে এখন তোমরা নিজেরা দেখে বলো, আমরা জানি এটা এমনি অ্যান্সার করতে পারতাম, তাও একটু তোমাদেরকে বুঝিয়ে দিলাম পুরো জিনিসটা। সাইটোকাইনেসিসের পূর্বে কি ঘটবে, ক্যারিওকাইনেসিস। তো ক্যারিওকাইনেসিস লাস্ট ধাপ কি, ক্যারিওকাইনেসিস, কিন্তু ক্যারিওকাইনেসিস সবগুলো ধাপ লেখা আছে এখানে। ক্যারিওকাইনেসিসের লাস্ট ধাপ কোনটা, টেলোফেজ। তাহলে টেলোফেজ ধাপ শেষ হওয়ার পরেই ক্যারিওকাইনেসিসে ঢুকবে। তাহলে বুঝছো, সাইটোকাইনেসিসের পরে কি ঘটে বলো তো, সাইটোকাইনেসিস শেষ হওয়ার পরে ইন্টারফেসে চলে যায় না কোষ, হ্যাঁ ইন্টারফেস। ঠিক আছে, আচ্ছা খুব সুন্দর সুন্দর প্রশ্ন। প্রোফেজ অনুচ্ছেদ, প্রোফেজে কি ঘটনাগুলো ঘটে আমরা প্রোফেজের আলোচনায় পড়ে ফেলছি। কোন ধাপে পানি বিয়োজন বা পানি হ্রাস হয় আমরা বলছিলাম প্রোফেজ। ক্লিয়ার, এখন আসো কোন ধাপে নিউক্লিয়াস বড় হয়। দেখো 2টা কি পয়েন্ট আমরা পড়ছিলাম, 2টা কি পয়েন্টের মধ্যে প্রোফেজ পড়ে গেছে। তারপরে আসো প্রোমেটাফেজ, এখানে শুধুমাত্র স্পিন্ডল জন্য তৈরি করা আমাদের উদ্দেশ্য। দেখো ভাইয়া স্পিন্ডল জন্য তৈরি কোথায়, প্রোমেটাফেজ ধাপে, শেষ। এস্টার রশ্মি বিচ্ছুরিত হয়, এস্টার রশ্মিও তো বেসিক্যালি স্পিন্ডল জন্য তৈরির পার্ট। তো প্রোমেটাফেজ কার থেকে হয়, সেন্ট্রিওল থেকে। আচ্ছা এই তো দেখছো, এখন কিন্তু খুব ফাস্ট আমরা আগাবো মেটাফেজে। মেটাফেজে কী ঘটে আমরা দেখি। মেটাফেজে কি বলছে, কোন ধাপে সর্বাধিক মোটা এবং খাটো থাকে। আমি বলছিলাম যে মেটাফেজে 2টা ঘটনা ঘটে, এক হচ্ছে মাঝখান বরাবর অবস্থান করে সবগুলো বিষুবীয় অঞ্চল বরাবর এবং সবচেয়ে মোটা খাটো দেখায়। তার মানে এইটা হচ্ছে মেটাফেজ। ঠিক আছে, মতে মেটা, মতে মোটা, মতে মাঝে। তাহলে মতে মনে রাখবা যে
ম ম ম মেটাফেজে মাঝে মোটা ক্রোমোজোমগুলো থাকবে, অর্থাৎ মেটাফেজ ধাপে ক্রোমোজোমগুলো একদম মাঝে অর্থাৎ বিষুবীয় অঞ্চলে থাকবে এবং সেটা সবচেয়ে বেশি মোটা এবং খাটো থাকবে। মনে রাখা সহজ কিন্তু, ঠিক আছে, যতভাবে মনে রাখতে চাও মনে রাখতে পারবা। বিষুবীয় অঞ্চল বরাবর থাকে সেন্ট্রোমিয়ারগুলো কোন পর্যায়ে? অবশ্যই মেটাফেজ অঞ্চলে, মাঝে মেটাফেজ, ঠিক আছে। আচ্ছা, সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয় কোন পর্যায়ে? কোন পর্যায়ে? আচ্ছা, সেন্ট্রোমিয়ার বিভাজন শুরু হয় কোন পর্যায়ে? এইটা আমাদের সময় এসএসসির বইতে ছিল হচ্ছে তোমার ইয়াতে এনাফেজ ধাপের শুরুতে, বাট এইচএসসিতে গিয়ে আমরা এটা কিন্তু পাইছি যে এনাফেজ ধাপের শুরুতে এই ঘটনাটা ঘটে এবং আমরা নিজেরাও মেটাফেজ ধাপের শেষে এটা ঘটে এবং আমরা নিজেরাও মেটাফেজ ধাপের শেষে এটা ঘটে। সো আলটিমেটলি তোমাদের বইয়ে কি আছে আমি একটু চেক করে তোমাদেরকে বলি, দাঁড়াও ওয়েট, তোমাদের বইয়ের ইনফরমেশন অনুযায়ী বইয়ের একটা পিডিএফ আছে আমার কাছে। এই তো তোমাদের বই অনুযায়ী এখনো এনাফেজ ধাপে, ঠিক আছে, এনাফেজ। আচ্ছা, শুরু হয়, বিভাজিত হয়। আচ্ছা, তোমাদের তাহলে এখানে ইনফরমেশন একটু গ্যাপ আছে। বইয়ে তোমাদের কি বলছে যে এই ধাপে মেটাফেজ পর্যায়ের শেষে সেন্ট্রোমিয়ারের বিভাজন শুরু হয়। তাহলে শুরু হয় কথাটা বললে মাথায় রাখবা মেটাফেজের শেষে এটা শুরু হচ্ছে। তাহলে মেটাফেজের শেষে এটা শুরু হচ্ছে, মাথায় রাখবো। তাহলে কোন পর্যায়ে শুরু হয়? মেটাফেজে। আর যদি বলে যে বিভক্ত হয়ে যায় অর্থাৎ ডান কমপ্লিট, তাহলে এই ডান হয়ে যায় কখন? এনাফেজ ধাপের শুরুতে। এনাফেজ। আসো, ভি আকৃতির ক্রোমোজোমগুলোকে কি বলে? আমি বলছিলাম ভি এল জে ওয়াই, মেটাসেন্ট্রিক। তারপরে দেখো কোন পর্যায়ে বিভক্ত হয়ে যায়, বিভক্ত হয়। হয় বললে মাথায় রাখতে হবে যে হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে এনাফেজ। আর যদি শুরুর কথা বলে তাহলে সেটা হবে মেটাফেজ। সাবমেটাসেন্ট্রিক ক্রোমোজোমের আকার কেমন? ভি এল, এল এর মতো, তাই না? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, এল। অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোমের আকৃতি কেমন? ভালোবাসা যায়, আই। অ্যাক্রোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। তো দেখো ভি এল জে ওয়াই, মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক, জে এর মতো, ঠিক আছে। তারপরে আসো ভাইয়া, কোষ বিভাজনে কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়? কোন ধাপে অপত্য ক্রোমোজোম উৎপন্ন হয়? অপত্য ক্রোমোজোম, খেয়াল করো ভালো করে, অপত্য ক্রোমোজোম। আমি বলছিলাম না যে প্রতিটা ক্রোমাটিড এখন অপত্য ক্রোমোজোমে পরিণত হয়েছে। তাহলে অপত্য ক্রোমোজোম তৈরি হয়, প্রশ্নটা কিন্তু ইউনিক। অপত্য ক্রোমোজোম তৈরি হইতেছে কিন্তু আমার কোন ধাপে? অ্যানাফেজ ধাপে। ক্লিয়ার? আচ্ছা, টেলোফেজ ধাপ। কোন প্রকৃতি কোষ বিভাজনের ফলে জীবজগতের গুণগত মাইটোসিস, স্থিতিশীলতার কথা বলছে, গুণগত স্থিতিশীলতা, অর্থাৎ গুণাগুণ ঠিক থাকবে। মায়ের গুণ যেরকম অপত্য কোষের গুণও সেরকম, তাহলে মাইটোসিস হবে, তাই না? তোমাদেরকে শুরু থেকে পড়াচ্ছে সমীকরণই। এই চিত্রের মডেলটা কোন ধরনের ক্রোমাটিড? আমি বলছি তোমাদের বই অনুযায়ী এরকম মডেল দেওয়া থাকলে মনে করবো এদিকে কোনো কিছু নাই এই সাইডে, তো এই সাইডে কোনো কিছু নাই মানে হচ্ছে এটা ওই আই আকৃতি। আই মানে কি? তোমার ওই যে টেলোসেন্ট্রিক, ঠিক আছে। তো টেলোসেন্ট্রিক হবে তোমাদের বই অনুযায়ী। এম, আচ্ছা ওয়েট, এটাও তো সেমই দেখতেছি, টেলোসেন্ট্রিক, এটাও টেলোসেন্ট্রিক, সেম। ওকে, মাইটোসিসের গুরুত্ব। আরে আসো, জনগোষ্ঠীর সংখ্যা বৃদ্ধি, এই যে দেখছো আল্লাহ, প্রথম প্রশ্ন এইটা, যা পড়াচ্ছি তাই কিন্তু আসলে এমসিকিউ হয়, ঠিক আছে। সংখ্যা বৃদ্ধি বলছে, তাহলে এটা হবে, সবাই ভুল করবে কিন্তু তোমরা ভুল করবে না, মাইটোসিস হবে। তারপরে আসো, কোন ভাইরাস ক্যান্সার কোষ তৈরি করে? তো এখানে অবশ্যই মাথায় রাখবা পেপিলোমা ভাইরাস, ঠিক আছে। হিউম্যান পেপিলোমা ভাইরাসটা আসলে ক্যান্সার কোষ তৈরিতে সাহায্য করে এবং এই ভাইরাসটার একটা স্পেশালিটি হচ্ছে এটার একটা জিন আছে E6 এবং E6 এবং E7 জিন,
এই দুটা জিন বেসিক্যালি আমাদের কোষচক্রের যে নর্মাল প্রোটিনগুলো আমাদের কোষচক্রকে নিয়ন্ত্রণ করে, কোষ বিভাজনকে নিয়ন্ত্রণে রাখে, সেই কোষগুলোকে ধ্বংস করে ফেলে, সেই প্রোটিনগুলোকে ধ্বংস করে ফেলে। সো এই দুইটা জিন খুব বাজে একটা জিন। সো হিউম্যান পেপিলোমা ভাইরাসের এই জিনগুলো আসলে সব নষ্টের মূল, ঠিক আছে, এটা মাথায় রাখবো। আচ্ছা, এর পরের প্রশ্ন এইটা যে এই কোন দুইটা জিনের কারণে আসলে ক্যান্সার হয় পেপিলোমা ভাইরাসের, E6 এবং 7, ঠিক আছে। ওয়াও। তারপরে আসো কোলোনের একটি অংশের অস্বাভাবিক বৃদ্ধির জন্য কোন ভাইরাস দায়ী? অস্বাভাবিক বৃদ্ধি মানে কি? ওই যে ক্যান্সার, তাহলে পেপিলোমা। তোমাদের লেভেলে একটা ভাইরাসের নামে মনে রাখবা যেটা ক্যান্সার করে, সেটা হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস, যেটাকে বলা হচ্ছে ইংলিশে HPV, হিউম্যান পেপিলোমা ভাইরাস। মিওসিস, আমরা জানি যে মিওসিস কোষ বিভাজন কয়বার বিভাজন হয়? নিউক্লিয়াস বিভাজন হয় 2 বার, ক্রোমোজোম বিভাজিত হয় 1 বার, ঠিক আছে। মনে রাখার টেকনিক একটা আছে, সেটা হচ্ছে কি আমরা নাইট্রোজেনের সংকেত লিখি হচ্ছে N2, তাহলে সেখান থেকে মনে রাখবা নিউক্লিয়াস বিভাজিত হয় 2 বার, ক্রোমোজোম বিভাজিত হয় 1 বার, তাহলে নিউক্লিয়াস বিভাজিত হয় 2 বার। এটা ভুল হবে না আশা করি। কোন কোষ বিভাজন প্রক্রিয়ায় ডিএনএ এর পরিমাণ অর্ধেক হয়ে যায়? দেখো দেখো কোনো কিছু অর্ধেক হয়ে যাওয়া মানে কি? হ্রাসমূলক বিভাজন। সো এটা ঢুকাই দিবা হচ্ছে মিওসিসে, এত চিন্তা নাই। তারপরে আসো সপুষ্পক উদ্ভিদের কোন অংশে মিওসিস ঘটে? আমি পড়েছি সপদি, পরাগধানী এবং ডিম্বক। সো পরাগধানী কথা এখানে আছে, লিখে ফেলো। তারপরে আসো ভাইয়া, মিওসিস কোষ বিভাজনের দ্বিতীয় বিভাজনটা কোন কিসের অনুরূপ? মাইটোসিসের অনুরূপ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে 2024 সালে বোর্ড এমসিকিউগুলো একটু সলভ করব, ঠিক আছে। অলরাইট, সো আমরা এখন প্রশ্নগুলো সলভ করি, দেখি মাইটোসিসের কোন পর্যায়ে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। সো এই প্রশ্নের উত্তরটা আমি আগেও দিতে চেয়েছিলাম, কিন্তু তোমাদের এই এসএসসিতে থাকা বইয়ে আসলে কি উত্তর আছে আমি সেটা একটু ক্রস চেক করে তারপরে তোমাদেরকে আসলে ভেরিফাই করে উত্তরটা দিচ্ছি। দেখো, যখনই তোমাকে বলবে যে নিউক্লিয়ার মেমব্রেন এবং নিউক্লিওলাস, ঠিক আছে, এই যে বাইরে যে নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিয়াসের বাইরে এই যে মেমব্রেনগুলো থাকে, এই যে মেমব্রেনগুলো থাকে, ঠিক আছে, এবং যে মাঝখানে যে নিউক্লিওলাস, এই জিনিস কিন্তু বিলুপ্ত হয়। তখন এই বিলুপ্তির সূচনাটা ঘটে হচ্ছে প্রোফেজ ধাপে। এই বিলুপ্তির সূচনাটা ঘটে হচ্ছে প্রোফেজ ধাপে। এটা আমাদের এইচএসসির বইতেও এইরকমই লেখা এবং এটাই কারেক্ট এবং এটাই তোমরা মনে রাখবা। তো ঠিক আছে, আগের এডিশনের বইগুলোতে আমরা যখন এসএসসিতে পড়তাম তখন কিছু ভুলভাল ছিল আসলে, ঠিক আছে। তো মাথায় রাখবা যে এই নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তির সূচনা ঘটে প্রোফেজে, বাট একদম কমপ্লিট বিলুপ্ত হয়ে যায় মেটাফেজ ধাপে এসে। প্রোফেজ ধাপে না, প্রো মেটাফেজ না, কিন্তু মেটাফেজ ধাপে এসে বিলুপ্ত হয়ে যায়। তাহলে যখনই বলবে সম্পূর্ণ বিলুপ্তি হয়ে গেছে, তার মানে এটার উত্তর হচ্ছে মেটাফেজ। আর যদি বলে যে শুরু কখন হয়, সূচনা কখন হয়, শুরুটা কখন হয়, সেটার উত্তর হবে প্রোফেজ। ক্লিয়ার? এই দুটা কথা আমরা যাতে একটু মাথায় রাখি। এখন আসো যেই বর্ণের আকৃতি, আচ্ছা এইটার ক্ষেত্রে আমি প্রত্যেকবার বলবো মনে রাখবো ভালোবাসা যাই দিয়ে উত্তর দিয়ে দিবা, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কোনটা? অ্যাক্রোসেন্ট্রিক। আচ্ছা, কোন পর্যায়ে বিপরীত মেরুর দিকে যাওয়া শুরু করে? আমি আগেও বলছি বিপরীত মেরুর দিকে যাওয়া মানে গতি পর্যায়ে। এটা কোথায় হয়? অ্যানাফেজ পর্যায়ে। আচ্ছা, কোনটাতে মিওসিস ঘটে? এই উদ্ভিদের পরাগধানী, আমি তোমাদের পড়াই দিচ্ছি অলরেডি। তারপরে আসো মিওসিস কোষ বিভাজনের ফলে কোনটা ঘটে? ক্ষতস্থান না বৈচিত্র্য? হ্যাঁ, কারণ মিওসিসে ক্রসিং ওভার হয়, এটার কারণে বৈচিত্র্য সৃষ্টি হয়। সমান থাকে, বাকি প্রত্যেকটা পয়েন্টে ঠিক নাই। এখন দেখি অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের ফলে কি হয়? টিউমার হইতে পারে, ক্যান্সার হইতে পারে, উদ্ভিদ দেহে অর্বুদ সৃষ্টি হয়। দেখো অর্বুদ মানে এখানে আসলে দেখো অর্বুদ মানে হচ্ছে মাসেল মাস। দেখো যে কোনো অর্বুদই কিন্তু আসলে বলতে পারি আমরা ক্যান্সার বা টিউমার না, এটা অবশ্য অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে হইতে হবে, এটা এক জিনিস। আবার দ্বিতীয়ত অনিয়ন্ত্রিত মাইটোসিস কোষ বিভাজনের ফলে শুধুমাত্র যে উদ্ভিদ দেহে অর্বুদ হবে তা কিন্তু না। তো এটার কারেক্ট অ্যান্সার খুব সম্ভবত 1 এবং 2 হবে, ঠিক আছে। এটার কারেক্ট অ্যান্সার খুব সম্ভবত 1 এবং 2 হবে। তো এই রকম প্রশ্নের উত্তর দেখবা যে বিভিন্ন গাইডে বিভিন্ন রকম হইতে পারে, বাট আমার মধ্যে এখানে সবচাইতে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে এইটা, এবং এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। উদ্ভিদ দেহে অর্বুদ সৃষ্টি হওয়া, এটা আমার মধ্যে কারেক্ট অ্যান্সার না, ঠিক আছে। এখন আসো উল্লিখিত পর্যায়ের ক্ষেত্রে কোনটা সত্য? এই উল্লিখিত পর্যায়টা হচ্ছে আমি দেখতেই বুঝতে পারছি যে প্রত্যেকটা ক্রোমোজোম দুইটা মেরুর দিকে যাওয়া শুরু করছে, অলরেডি দুইটা মেরুর দিকে যাওয়া শুরু করছে। তো এই মেরুর দিকে যাওয়া শুরু করা মানে হচ্ছে এটা অ্যানাফেজ পর্যায়। সো অ্যানাফেজ পর্যায়ের কি ঘটনাগুলো ঘটে? শুরুতেই হচ্ছে সেন্ট্রোমিয়ার সহ ভাগ হয়ে যায়, দ্বিতীয়ত হচ্ছে মেরুমুখী চলন। এই দুইটা মূল ঘটনা বাদে আর কিন্তু কোনো ঘটনা নাই।
তাহলে দেখো এটা না, এই যে এইটা হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, এগুলো না। ঠিক আছে, যেমন এটা হয় প্রো মেটাফেজে, এটা হয় মেটাফেজে, তারপরে এটা হয় মেটাফেজে, তাই না? আর এইটা হয় অ্যানাফেজ ধাপে। এখন আসো মেটাফেজ হইতে হইলে কি হইতে হতো, বিষুবীয় অঞ্চল বরাবর অবস্থান করতে হতো। এখন দেখো এটা আবার অ্যানাফেজ পর্যায়ে, এটার পরের ধাপের ক্ষেত্রে কি ঘটবে, অর্থাৎ টেলোফেজ ধাপে কি ঘটবে। আমি আগেও বলছি প্রোফেজের উল্টা পুরো মেটাফেজের উল্টা। তার মানে দেখো ক্রোমোজোমগুলো মোটা খাটো হওয়া শুরু করে প্রোফেজে, তাহলে সরু লম্বা হওয়া শুরু করবে টেলোফেজে। স্পিন্ডলযন্ত্র আসছিল প্রোমেটাফেজে, প্রোমেটাফেজের বিপরীত কি, স্পিন্ডল তন্তুগুলো অদৃশ্য হওয়া শুরু করবে। নিউক্লিয়াস আকারে বড় কখন হয়েছিল, যখন প্রোমেটাফেজ ছিল, সরি প্রোফেজ ছিল। তার মানে প্রোফেজ তো আমরা বলতেছি না, টেলোফেজ নিয়ে কথা বলতেছি, তাই না? তার মানে প্রথম দুইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার এবং উত্তর হবে ক। এই তো আমাদের মোটামুটি এমসিকিউর পার্টটা হচ্ছে এতটুকু। এখন এরপরে আমরা হচ্ছে টাইপ ওয়াইজ সৃজনশীল বা টাইপ ওয়াইজ সিকিউ আমরা দেখা শুরু করব।